প্রথমে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকেও যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। গত ক্লাসটা হয়েছিল তোমাদের প্রথম পর্ব নিয়ে, আজকে আমরা দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি সাহিত্যের রূপ ও রীতি নিয়ে। সাহিত্যের রূপ ও রীতি অধ্যায়টা নিয়ে গত ক্লাসে আমরা সাহিত্যের রূপ কি জেনেছিলাম এবং রীতি কি জেনেছিলাম, এবং সাহিত্যের আরো মূল যে বিষয়গুলো আছে উপন্যাস, ছোট গল্প আর নাটক, এগুলো সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেয়েছিলাম। আজকে আমরা আরো বেশি করে জানবো। তো প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি থাকো। উপরে তোমরা কি করো, উপরে হেডিং দাও যে সাহিত্যের রূপ রীতি, ক্লাস 2 লিখবা, দ্বিতীয় ক্লাস এটা, এবং এর নিচে তোমার কি সিডব্লিউ খাতায় লিখবা, অবশ্যই ডেট দিবা, তারিখ সবকিছু দিয়ে ঠিক করে তারপরে কি ক্লাসটাতে কি আজকের পড়াগুলো নোট ডাউন করতে হবে সবাই। সুতরাং খাতা কলম নিয়ে রেডি থাকো। ওকে, আমি স্লাইডটা অন করছি, তোমরা সবাই ওখান থেকে দেখতে পাবে আশা করি। রোহল দেখতে পাচ্ছিস? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খেয়াল করো এখানের মধ্যে, এইখানে এই যে চিত্রগুলো একটু খেয়াল করো, চিত্রগুলো দিয়ে কি বুঝতে পারছো তোমরা? কিছু কি বুঝতে পারছো? স্যার নাটক। হ্যাঁ, নাটক। এখানের মধ্যে নাটকের বিভিন্ন দিকগুলো, এখানের মধ্যে কি একটা মঞ্চ নাটক হচ্ছে, মঞ্চ নাটক মঞ্চায়িত হচ্ছে, এরকম কিছু চিত্র দেখানো হচ্ছে এখানে। তো আজকে আমরা জানবো যে সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্য বলো বা বিশ্ব সাহিত্য বলো, এর যে প্রাচীন যে শাখাটা, সর্বপ্রাচীন যে শাখা, সেই শাখার নাম হচ্ছে নাটক। ওই নাটক সম্পর্কে আমরা প্রথমে জানবো। প্রথমে সবাই হেডিং দাও নাটক, উপরে লিখো নাটক, এরপরে লিখো বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীনতম শাখা, এটা লিখো, এই লাইনটা প্রথমে লিখো, বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীনতম শাখা। স্যার এটা হেডলাইন না, হেডলাইন দিবা যে নাটক, উপরে নাটক দাও, নাটক লিখে এরপরে কি লিখবা, বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, মানে অন্য অন্য যে শাখাগুলো আছে, যে ছোট গল্প, উপন্যাস, নাটক বলো, মানে অন্যান্য যা কিছু আছে সবার থেকে প্রাচীন যে শাখাটা সেটার নাম হচ্ছে নাটক। লিখছো? একটু দ্রুত ভালো করে লিখতে হবে, এই প্রবন্ধটা একটু বড়, আমরা আজকে অন্তত দুটো বিষয় শেষ করার চেষ্টা করব। লিখছো? জি স্যার, লিখছি। আচ্ছা, এরপর সবাই মনোযোগ দাও। নাটক সম্পর্কে একটু জানি। নাটক সেকালে পুস্তক আকারে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। মানে তৎকালে, এখন আমরা যেভাবে একটা নাটক যদি কেউ রচনা করেন, সেটা 200, 500 বা 1000 কপি এভাবে করে নাটকটা কি হয়, বই আকারে যেভাবে বিক্রি হয়, তৎকালে মানে একটা সময়ে, মানে সেকাল মানে কি আগের সময়কার কথা বলা হচ্ছে, আগে কি হতো না, এরকম পুস্তক আকারে পঠিত হতো না, সেটা কি হতো, অভিনীত হতো। মানে একজন রাইটার বা একজন নাট্যকার, যিনি নাটক রচনা করেন তাকে বলা হচ্ছে কি নাট্যকার। তিনি একটা নাটক রচনা করতেন এবং ওই নাটকটা কি করতেন, একটা মঞ্চায়নের ব্যবস্থা করতেন। মানে সরাসরি সেটা কি হবে, তিনি লিখে সেটার কিছু চরিত্র যারা থাকতো ওখানে, ওই নাটকের চরিত্র বা যাদেরকে তিনি উপযুক্ত বলে মনে করছেন তাদেরকে নির্বাচিত করে তাদের দ্বারা নাটকটা কি করতেন, অভিনীত
করতেন বা অভিনয়টা তাদের মাধ্যমে করাতেন। এটাকে বলা হচ্ছে কি, নাটক সেখানে পুস্তক আকারে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। এটা লেখার দরকার নাই, জাস্ট এগুলো জানার জন্য। নাটকের লক্ষ্য পাঠক নয়, দর্শক সমাজ। এই লাইনটা একটু লিখো যে নাটকের লক্ষ্য কি। নাটকের লক্ষ্য হচ্ছে পাঠক নয়, মানে পড়াটাই আমার মূল লক্ষ্য নয় নাটকের ক্ষেত্রে, সেটা মানে লক্ষ্য হচ্ছে দর্শক সমাজ, মানে দর্শকের একটা মনোরঞ্জনের করা, দর্শকের মনের মধ্যে একটা কি মনের খোরাকটা পূর্ণ করা, বা এক্ষেত্রে আরো বলতে পারে যে মানে দর্শক যে বিষয়টা নিয়ে জানতে চায় সেটা সম্পর্কে তাকে ধারণা দেয়া। তাহলে লিখো, নাটকের লক্ষ্য পাঠক নয়, সেটা হচ্ছে দর্শক সমাজ। লিখছো? স্যার লিখছি। আচ্ছা, এখন একটু আরেকটু মনোযোগ দাও। এজন্য নাটককে সমাজের দর্পণ হিসেবেও চিহ্নিত করা হয়। নাটককে কি হিসেবে চিহ্নিত করা হয়? সমাজের দর্পণ। দর্পণ মানে দর্পণ। ধরা হচ্ছে মিরর। দর্পণ মানে কি? একটা মিরর, একটা আয়নার সাথে তুলনা করা হচ্ছে। মানে কারণ এই নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা আমাদের সামনে উঠে আসে, বিভিন্ন দিক আমাদের সামনে উঠে আসে। সমাজের বিভিন্ন কুসংস্কার থেকে বলো, বা তোমার কি রীতিনীতি সম্পর্কে বলো, সংস্কৃতি সম্পর্কে বলো, সমাজের সংস্কৃতি, সেটা রাষ্ট্র হতে পারে, বা তোমার একটা দেশ সম্পর্কে হতে পারে, বা পুরো পৃথিবী সম্পর্কে হতে পারে। তোমার এই ব্যাপারগুলো কি করছে আমাদের সামনে, তারা কি করছেন তুলে আনছেন। তো এই জন্যই বলা হচ্ছে নাটককে সমাজের দর্পণ হিসেবেও কি করা হয়, চিহ্নিত করা হয়। এরপরের লাইনটা খেয়াল করো, সংস্কৃত আলোকারিকদের মতে নাটক দৃশ্যকাব্য। এই লাইনটা একটু লিখো, লাস্টের লাইনটা লিখো, সংস্কৃত আলংকারিকদের মতে নাটক হচ্ছে কি দৃশ্যকাব্য। লিখছো? মিরাজ লেখা শেষ? স্যার শেষ। আচ্ছা, ঠিক আছে। জি স্যার শেষ। তাহলে এরপরে নাটকের সংজ্ঞাটা একটু সবাই খেয়াল কর। নাটকের সংজ্ঞাটা মানে এক্ষেত্রে আচ্ছা, সংস্কৃত আলংকারিকদের মধ্যে নাটক হচ্ছে দৃশ্যকাব্য, এটা একটু খেয়াল কর। আলংকারিক এই শব্দটা তোদের কাছে নতুন, তোরা হয়তো জানিস না এই ব্যাপারটা সম্পর্কে। এটা হচ্ছে ধর সংস্কৃত ভাষা সম্পর্কে তোদের ধারণা আছে। সংস্কৃত ভাষা যেগুলো আমরা তৎসম বলি, যেগুলা তৎসম শব্দ, কিছু শব্দ আমাদের এখানে সরাসরি অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেগুলো হচ্ছে সংস্কৃত সেগুলো তৎসম শব্দ। তো এই যে সংস্কৃত থেকে আসছে, সংস্কৃত হচ্ছে একটা ভাষা। সংস্কৃত সংস্কৃত হচ্ছে একটা ভাষা। এই সংস্কৃত আলংকারিক, আলংকারিক বলতে ধরো সংস্কৃত ভাষা নিয়ে যারা গবেষণা করেন, সংস্কৃত ভাষা নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে হচ্ছে এটা হচ্ছে নাটকটা হচ্ছে কি একটা দৃশ্য কাব্য। তাহলে তাদের মতে, সংস্কৃত আলংকারিকদের মতে নাটক হচ্ছে কি একটা দৃশ্য কাব্য। তাহলে ক্লিয়ার তো? কথা বুঝতে পারছো? বুঝে গেছে? রুহুল বুঝতে পারছো? শব্দ নাই কেন? শাবাব বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা,
ঠিক আছে, সব রেসপন্স করতে হবে তো, ক্লাসে শব্দ না করলে তো হবে না, শব্দ করতে হবে তো। আচ্ছা, এরপরে নাটকের সংজ্ঞাটা একটু খেয়াল করো। নাটকের সংজ্ঞাটা সবাই আগে প্রথমে লিখে বলো, নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম। এটা আমরা পরে বুঝাই দিচ্ছি, একটু লিখে ফেলো। নাটকের সংজ্ঞাটা একটু লিখো, নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম, সুখ দুঃখ যুক্ত মানুষের যে রূপ চিত্র দর্শক সম্মুখে অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয় তাই হচ্ছে নাটক। লিখছো? রুহুল কাইসার, জি স্যার। লিখা শেষ? জি স্যার, প্রায় শেষ। হ্যাঁ, শেষ করো, দ্রুত শেষ করো। শেষ হলে জানাইস। জি স্যার। স্যার শেষ কাকা। শেষ? স্যার ওকে, আচ্ছা, এরপরে তাহলে একটু মনোযোগ দিয়ে সবাই, নাটকের সংজ্ঞাটা একটু আমরা আলোচনা করব। নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম। সংলাপ প্রধান মানে হচ্ছে কি, সংলাপ প্রধান মানে হচ্ছে ওইটাই, যেমন আমরা নাটক, খেয়াল কর একটা নাটক, যেমন তোরা তো নাটক দেখো, নাটকের ক্ষেত্রে খেয়াল করতো দুটা চরিত্র থাকে, একটা কি থাকে, ধর দুটো চরিত্র আছে, দুটো চরিত্রের মধ্যে একজনের সাথে আরেকজনের যে কমিউনিকেট বা যোগাযোগ বা তাদের যে কথাটা তারা কি করতেছে, শেয়ার করতেছে একজন আরেকজনের সাথে, এই ব্যাপারটা, যে আমি যদি ধর দুজন চরিত্রের মধ্যে একজন আরেকজনকে যে কথাটা বলছে, এই ব্যাপারগুলা প্রত্যেকটা হচ্ছে এক্ষেত্রে এক একটা সংলাপ। প্রত্যেকটা কি এক একটা, বিশেষ করে ধর নাটকে তো নায়ক নায়িকা থাকে, তো এক্ষেত্রে নায়ক নায়িকার উদ্দেশ্যে যে কথা বলতেছে বা নায়িকা নায়কের উদ্দেশ্যে যে কথা বলতেছে, প্রত্যেকটাই হচ্ছে এক একটা সংলাপ। তাহলে প্রত্যেকটা একটা কি সংলাপ। তাহলে ওই কারণে বলতেছে কি নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম। এরপরে বলছে কি সুখ দুঃখ যুক্ত মানুষের যে রূপ চিত্র দর্শক সম্মুখে, সেটা সুখ দুঃখ হতে পারে, সেটা বিভিন্ন বিষয় হতে পারে। যেমন নাটকের প্রকারভেদ গুলো আমরা যখন পড়বো তখনই জানতে পারবো। যেমন নাটক হতে পারে ধর ট্রাজেডি ধর্মী হতে পারে, কমেডি ধর্মী হতে পারে, আবার ঐতিহাসিক নাটক হতে পারে, তারপর সামাজিক নাটক হতে পারে, কাব্যধর্মী নাটক হতে পারে, নাট্যধর্মী নাটক হতে পারে, বিভিন্ন ধরনের নাটক আমাদের সামনে থাকবে, বিভিন্ন ধরনের। এই যে এখানের মধ্যে বিভিন্ন, আবার এগুলোর বিষয়গুলো যদি খেয়াল করি, বিষয়গুলো কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের, সবগুলো একই বিষয়ে নিয়ে রচিত নয়। সুতরাং সবগুলো যে সুখ দুঃখ যুক্ত থাকবে এরকম না, এছাড়া বিভিন্ন সামাজিক বিচার বিশ্লেষণ এখানের মধ্যে উঠে আসবে, সমাজের বিভিন্ন অসঙ্গতি উঠে আসবে, এই সমস্ত ব্যাপার নিয়ে হচ্ছে নাটক তৈরি হবে। এক্ষেত্রে বলছে যে কি সুখ দুঃখ যুক্ত মানুষের যে রূপচিত্র দর্শক সম্মুখে অভিনয়ের সাহায্যে, দর্শক সম্মুখে মানে দর্শকের সামনে, দর্শক সম্মুখে মানে কি দর্শকের সামনে অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয় তাই হচ্ছে নাটক। তাহলে নাটকের সংজ্ঞাটা সবাই বুঝতে পারছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, মানে আমাদের সুখ দুঃখযুক্ত মানুষের যে রূপচিত্র মানে যে চিত্রটা,
দর্শক সম্মুখে, দর্শক মানে যারা দেখছে তারাই তো দর্শক, ওই নাটকটা যারা দেখছে তারাই হচ্ছে কি দর্শক, এবং দর্শকের সামনে অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয় তাই হচ্ছে নাটক। এর পরবর্তীতে স্লাইডটা আমি ওপেন করছি, খেয়াল কর। নাটকের গাঠনিক দিকসমূহ, নাটকের গাঠনিক দিকসমূহ, গাঠনিক দিকসমূহ মানে হচ্ছে নাটকটা কিভাবে গঠন হলো, নাটকের যে ভিতরের একটা অবস্থান সেটাকেই বলছে হচ্ছে গাঠনিক দিকসমূহ। তো তোরা লিখ যে নাটকের গাঠনিক দিকসমূহ লিখি, এই লাইনটা লেখার দরকার নেই, 5 অঙ্কের হয়ে থাকে নাটক সাধারণত, এটা লেখার দরকার নেই। লিখ যে নাটকের গাঠনিক দিকসমূহ, লিখে 1 নম্বরে দে প্রারম্ভ, 1 নাম্বার 2 নাম্বার 3, এগুলো আমি বুঝাই দিব, সবগুলো আলাদা আলাদা করে তোরা সিরিয়াল বাই লিখে ফেল। 1 2 3 4 5 এভাবে দিয়ে লিখে ফেল। স্যার লিখছি। লিখছো? জি স্যার। আচ্ছা, তাহলে নাটকের যে গাঠনিক দিকসমূহ আছে, প্রথমটা খেয়াল কর, প্রথমটা হচ্ছে প্রারম্ভ। প্রারম্ভ মানে হচ্ছে নাটকের একটা শুরু থাকবে, ভালো একটা শুরু থাকবে। শুরুর পরে কি হবে? প্রবাহ, মানে এই যে কাহিনীটা যে চলমান, মানে কাহিনীর দিকে, মূল কাহিনীর দিকে যাবে, তাহলে এটা হচ্ছে প্রবাহ। প্রবাহ মানে কি? ওই নাটকটা একটা কোন একটা বিষয়ের উপর থাকবে, কোন একটা কাহিনী সেটাতে বর্ণিত হবে বা বর্ণনা করা হবে, সেটা কি একটা প্রবাহ থাকবে। এরপরে হচ্ছে উৎকর্ষ, উৎকর্ষের আরেক নাম হচ্ছে ক্লাইম্যাক্স। উৎকর্ষের এক নাম কি? ক্লাইম্যাক্স, মানে ওই কাহিনীর সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, ওই কাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যাওয়াকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স, এবং ক্লাইম্যাক্সের যে এটাকে বলা হচ্ছে উৎকর্ষ। এই উৎকর্ষের পরে দিয়ে হচ্ছে কি গ্রন্থিমোচন। গ্রন্থিমোচন মানে হচ্ছে কি নাটকের শেষ পরিণতির দিকে যাওয়া, মানে একদম সর্বোচ্চ স্তরে গিয়ে আবার যে নিচের দিকে, যে শেষের দিকে চলে আসা, এই যে অবস্থাটা সেটার নাম হচ্ছে কি গ্রন্থিমোচন। তাহলে নাটকের শেষের পরিণতির দিকে যাওয়াটাই হচ্ছে গ্রন্থিমোচন, এর পরে গিয়ে সেটা কি হবে? উপসংহার হবে, মানে নাটকটা শেষ হবে। তাহলে এই ব্যাপারটাকে বলা হচ্ছে নাটকের গাঠনিক দিকসমূহ। তাহলে প্রথম থেকে আমি আরেকবার বলছি, সবাই খেয়াল কর। প্রারম্ভ মানে একটা নাটক শুরু হলো, শুরু, এর পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে কি, এই যে নাটকটা চলমান অবস্থায় আছে, দ্যাট মিন্স কাহিনীটা চলমান অবস্থায় আছে। এরপর হচ্ছে নাটকটা উৎকর্ষের দিকে যাবে, উৎকর্ষ মানে সর্বোচ্চ সীমায় চলে যাওয়া, এটাকেই বলছে উৎকর্ষ বা ক্লাইম্যাক্স। এটার দিকে যাওয়ার পরে আস্তে আস্তে নাটকটা শেষের দিকে, শেষ পরিণতির দিকে যাবে, শেষ পরিণতির দিকে গিয়ে সেটা কি হবে? সমাপ্ত হবে। এটাই হচ্ছে নাটকের গাঠনিক দিক বা রূপ। তাহলে তোরা কি বুঝতে পারছিস নাটকের গাঠনিক দিক সমূহ? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এরকম দেখ, বাংলা সাহিত্য বল, ইংরেজি সাহিত্য বল, সব সাহিত্য ক্ষেত্রে বা সব ভাষার যে সাহিত্যকর্ম যেগুলো সব ভাষায় রচিত হচ্ছে, সব ভাষারই কি আছে? বিভিন্ন ধরনের নাটক আছে। যে বিখ্যাত আমাদের বিখ্যাত নাট্যকাররা আছেন, যেমন তোরা শেক্সপিয়রের নাম শুনছো, যে কি ট্রাজেডি নাটকগুলোর জন্য, কি ট্রাজেডি এবং কমেডি নাটকগুলোর জন্য বিখ্যাত হয়ে আছে। দুইটা নাম, নাটকের নাম বললে বুঝতে পারবি, হ্যামলেট, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক, এগুলা তোমরা হয়তো নাম শুনছো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে নাটক, আর নাটকের প্রাথমিক আলোচনা হচ্ছে এগুলা। এছাড়াও আরো নাটক সম্পর্কে আরো, তাহলে আসলে নাটকটা অনেক বিস্তারিত একটা অংশ তোদের। তো যতটুকু আমাদের এই প্রবন্ধতে আছে এই কিছু বিষয় আমরা কি আলোচনা করছি। এছাড়াও নাটক কিন্তু আসলে একটা বিস্তৃত একটা অংশ, অনেকগুলো নাটক আছে, নাটকের প্রকারভেদ আছে, অনেক শ্রেণী বিভাজন আছে। ঠিক আছে, আচ্ছা এখানে কয়েকটা মানে বিভিন্ন প্রকার নাটকের, সরি, বিভিন্ন নাটকের বিভিন্ন প্রকারভেদ, একটা হেডিং দিয়ে লেখ নাটকের প্রকারভেদ। নাটকের প্রকারভেদ লিখছো? জি স্যার লিখছি। প্রথম 1 নাম্বার নাটকের প্রকারভেদ দিয়ে লেখ। প্রথমটা লেখ রোমান্টিক নাটক। স্যার লিখছি। হ্যাঁ, প্রথমটা লেখ রোমান্টিক নাটক। ইয়েস স্যার। এর পরেরটা লেখ
সামাজিক নাটক, এরপর এটা লেখ ঐতিহাসিক নাটক, এরপর লেখ কাব্যধর্মী নাটক, এরপরে কমেডি এবং কমেডি নাটক, এরপর ট্রাজেডি নাটক বা কমেডি বা ট্রাজেডি দুইটা ভাগে লিখলে হবে, কমেডি ও ট্রাজেডি। জি স্যার লিখছি। লিখছো? জি স্যার। সবাইকে লিখতে পারছো? সবাইকে লিখতে পারছো কিনা? আমি আরেকবার বলতেছি, সামাজিক নাটক বা রোমান্টিক এরপর হচ্ছে রোমান্টিক নাটক, সামাজিক, এরপর ঐতিহাসিক, এরপরে ট্রাজেডি, কমেডি, এরপর হচ্ছে কাব্যধর্মী নাটক। এগুলো হচ্ছে মূলত মূল নাটকের বিভিন্ন প্রকারভেদ। ওকে, আচ্ছা, এরপরে সবাই উপরে হেডিং দাও যে উপন্যাস। একটু উপন্যাস সম্পর্কে আমরা এখন জানবো। আমি আরেকটা স্লাইড ওপেন করতেছি। হ্যাঁ, আরেকটা স্লাইড, এটা খেয়াল করো সবাই, এটা উপরে হেডিং দাও যে উপন্যাস। উপন্যাস সম্পর্কে প্রথমে দুই একটা কথা লিখো, লিখো, এটা লাইন লিখো। উপন্যাস হেডিং দিছো? আচ্ছা, উপন্যাসের কয়েকটা চিত্র দেখায় তোমাদেরকে। যেমন এই যে দেখো, বিভিন্ন ধরনের উপন্যাসে এখানে তোমার কি চিত্র দেওয়া আছে, যেমন এগুলো পথের পাঁচালী, তারপর এই মাকজিম গোর্কির মা, মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী, এইগুলো সবগুলো হচ্ছে কি তোমার বিভিন্ন উপন্যাসের নাম। এগুলো হচ্ছে কি বিভিন্ন উপন্যাসের নাম। ওকে, তাহলে উপন্যাস হেডিং দিছো কাইসার? স্যার দিছি। হ্যাঁ, উপন্যাস লিখে এরপর লিখো গ্রন্থাগারের, এই সংজ্ঞাটা আগে লিখে আচ্ছা, একটা লাইন লিখতে বলছিলাম, স্টার মার্কস দাও, এটা স্টার মার্কস দিয়ে লিখো সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে, সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। জি স্যার লিখছি। লিখছো? সাহিত্যের জি স্যার। শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম, লিখছো? এরপর আটা লিখো নাটকের, একটা স্টার মার্কস দাও, উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। স্যার উপন্যাসের প্রধান প্রধান উপজীব্য, জীব্য। জি হ্যাঁ, স্যার। উপজীব্য হলো, এরপর একটা হাইফেন দাও, হাইফেন দিয়ে লিখো প্লট। জি স্যার লিখছি। হ্যাঁ, তাহলে তোমাকে প্রশ্ন আসতে পারে উপন্যাসের প্রধান উপজীব্য কি, তাহলে কি হবে, আনসার কি হবে? প্লট। 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 আচ্ছা, হ্যাঁ, এবার একটু উপন্যাসের সংজ্ঞাটা লিখে নাও দ্রুত। লিখো গ্রন্থাকারের, গ্রন্থাকারের লেখার দরকার নাই, গ্রন্থাকারে ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি কোন বাস্তব কাহিনীকে অবলম্বন করে, করিয়া বলার দরকার নেই, করে যে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপান্তরিত হয় তাকে উপন্যাস বলে। আবার বলতেছি, খেয়াল করো, গ্রন্থকারে ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি কোন বাস্তব কাহিনীকে অবলম্বন করে যে বর্ণনাত্মক
শিল্পকর্মে রূপান্তরিত হয় তাকে উপন্যাস বলে। লিখছো? ইয়েস স্যার, শেষ। আচ্ছা, তাহলে এবার আমি একটু বলি উপন্যাস সম্পর্কে, সবাই একটু মনোযোগ দাও। আমি তোমাদের সাহিত্যের দুটো রূপকে আমি একসাথে আমি একটু আলোচনা করতেছি। একটা হচ্ছে উপন্যাস আর একটা হচ্ছে ছোট গল্প। কারণ ছোট গল্প এবং উপন্যাসের যে প্রধান যে বিষয়গুলো সেগুলো অনেকটা কাছাকাছি, কিন্তু এদের মধ্যে একটা বিস্তর একটা পার্থক্য আছে। তো আমরা যদি দুইটাকে যদি একই সাথে দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে ছোট গল্প এবং উপন্যাসের মধ্যে যে পার্থক্যটা আমরা ধরতে পারবো এবং উপন্যাসটাকে আমরা বুঝতে পারবো আরো ভালোভাবে। একটু খেয়াল করো, ছোট গল্প হচ্ছে ওই বিষয় যেটা হচ্ছে কি, যেখানের মধ্যে চরিত্র থাকবে তুলনামূলকভাবে কম, একটা কি থাকবে, একটা কাহিনী থাকবে, কাহিনীটা একটা বিষয়ে হতে পারে, একটা নির্দিষ্ট বিষয়ে হতে পারে। কিন্তু অপরদিকে আমি উপন্যাসের ক্ষেত্রে খেয়াল করলে উপন্যাসের কাহিনী হবে একাধিক কাহিনী হতে পারে, বা একটা কাহিনী একটু বিস্তারিত ভাবে থাকতে পারে, যেটা ছোট গল্পের মধ্যে থাকে না। আবার চরিত্র ছোট গল্পও আছে, উপন্যাসও আছে, কিন্তু উপন্যাসের চরিত্রটা তুলনামূলকভাবে বেশি হতে পারে, তুলনামূলকভাবে বেশি হবে। গল্পের মধ্যে সেটা অল্প কয়েকটা চরিত্র দিয়েই শেষ হয়ে যায়। এরপরে তোমার যে বিষয়গুলা, ঠিক আছে, এক্ষেত্রে উপন্যাসের ক্ষেত্রে একাধিক বিষয় আসতে পারে, একাধিক বিষয়ে আমরা উপন্যাস রচনা করতে পারি, মানে বিভিন্ন বিষয়ের সেখানে অবতারণা হতে পারে, কিন্তু ছোট গল্প সেটা একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে শেষ হয়ে যায়, সীমাবদ্ধ থাকে। আর আকারের মধ্যে উপন্যাসটা অনেক বড় বড় আকারের হয়, সে তুলনায় আবার তোমার কি ছোট গল্পটা অনেক ছোট হয়। আর ছোট গল্পের আরেকটা বিষয় হচ্ছে, মনে হচ্ছে তোমার এটা যখন তুমি পড়ে শেষ করবা মনে হচ্ছে যে কি শেষ এমনি পড়ার মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে এখনো মনে হচ্ছে যে শেষ হয় নাই, মানে শেষ হয়েও হইল না, শেষ মনে হচ্ছে আরো কিছু আছে। তোমার মনে হচ্ছে কি মানে আরো কিছু থাকলে মনে হয় ভালো হইতো। যেমন তোমরা অপরিচিতা গল্পটা পড়ছো না, পড়ছো কিনা তাই স্যার? অপরিচিতা পড়ছো? না স্যার। অপরিচিতা গল্পটা পড়ো নাই? তোমার তো না স্যার। সিলেবাস তো ছিল মনে হয়। আচ্ছা ওইটা এটা এটা ইন্টারমিডিয়েট, সরি তোমাদের না। তোমার এই যে যেমন সুভা গল্পটা পড়ছো না? জি স্যার, পড়ছি। হ্যাঁ, তো এই যে সুভা গল্পটা পড়ছো মনে হচ্ছে যে কি মানে শেষ হয়েছে, মনে হচ্ছে আরো কিছু থাকলে আরো ভালো লাগতো, এই ধরনের একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে উপন্যাস আর এর মধ্যে পার্থক্যটা বুঝতো, উপন্যাস আকারে বড় হবে, অনেকগুলো চরিত্র থাকবে, অনেকগুলো বিষয় আসতে পারে, সেখানে উঠে আসতে পারে, বিভিন্ন বিষয়ে তোমার কি হতে পারে উপন্যাসটা রচিত হতে পারে। আচ্ছা একটু তোমরা একটু ডায়েরিটা একটু লিখে নাও, যেহেতু আমাদের সময়টা একদম শেষের পথে, একটু ডায়েরিটা লিখে নাও। লিখো যে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি পড়বে বা প্রবন্ধটি পড়বে এবং বইয়ের সৃজনশীলের ক খ এসডব্লিউ করবে। তোমাদের পোর্টালও দেওয়া আছে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। স্যার লিখছি। হ্যাঁ লিখছো? জি স্যার। আচ্ছা আমি আরেকবার বলতেছি তোমাদের সুবিধার্থে, উপন্যাসটা কি সরি প্রবন্ধটি ভালোভাবে পড়বে এবং তোমাদের সৃজনশীলের ক খ এসডব্লিউ করবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের বাকি আরেকটা ক্লাস লাগবে এটা নিয়ে, এই প্রবন্ধ নিয়ে আরেকটা ক্লাস হবে, সেক্ষেত্রে আমরা সবাই আশা করি ওই ক্লাসে সবকিছু শেষ করতে পারবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত।